শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। হ্যালো, পুলিশ স্টেশন। আমি ঘেটু পাড়া লেক থেকে বলছিলাম। এইমাত্র এখানে একটা বাচ্চা মেয়ের লাশ পাওয়া গেছে। না 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 না, আপনারা একটু তাড়াতাড়ি যদি আসতেন। হ্যাঁ স্যার, বাচ্চা মেয়ে, এই 8-10 বছর বয়স হবে। গায়ে একটু রক্ত নেই স্যার, একেবারে নীল হয়ে গেছে। মনে হচ্ছে কেউ যেন সব রক্ত শুষে নিয়েছে স্যার। জানি না স্যার। হ্যাঁ স্যার, আমি বডিটাকে পোস্টমর্টমে পাঠাচ্ছি। হ্যাঁ, ফরেন্সিক টিমও আসছে স্যার। রাখি স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। এত দেমাগ কিসের তোমার পদম্মা সেন? শুধু পরনে ওই উর্দিটার নামের আগে এসিপি কথাটা লেখা আছে বলে ভুলে যেও না, আমিও কিছু কম যাই না। আমার একটা ফোনে তোমার ওই পুলিশ ডিপার্টমেন্টের বড় বড় অফিসাররা না মুতে দেয় নিজেদের প্যান্টে। শাট আপ, ভদ্রভাবে কথা বলো। পাশের ঘরে রিঙ্কাই আছে। রোজ রোজ মদ খেয়ে এসে তোমার এই মাতলামি, ক্ষমতার আস্ফালন আমি আর নিতে পারছি না। জাস্ট নেহাত রিঙ্কাইটা আছে, তাই না হলে কি 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 করছে তুই? ছেড়ে চলে যেতে মুরদ আছে? সালা, তোকে আমি দয়া করে বিয়ে করেছিলাম বলে মাথার উপরে তবু একটা ছাদ পেয়েছিস, নইলে তো ছিলি সারাটা জীবন ওই একটা দোতলা বাড়িতে। আমার দয়ায় আয়েশ ও আরামের লাইফ পেয়েছিস তুই। তাই নাকি? আমরা গরিব ছিলাম ঠিকই, কিন্তু কিন্তু ভুলে যেও না, আমার চাকরিটা তোমার বদান্যতায় পাওয়া নয়। তাই আরাম এসে থাকতে না পারি, সচ্ছলতার সঙ্গে জীবনটা কাটাতে পারি আমি, তাও তোমাকে ছাড়াই। কি মনে করিস তুই এসিপি হয়েছিস তোর নিজের যোগ্যতা? আজ পর্যন্ত এমন একটা কোনো কাজ করেছিস? একটাও কেস সলভ করেছিস নিজের দমে যে ডিপার্টমেন্ট তোকে দুম করে এসিপি করে দিল? শোন, তুই এসিপি হয়েছিস আমার দয়ায়। পুলিশ ডিপার্টমেন্ট তোকে এই মর্যাদা দিয়েছে কারণ তুই আমার শাসক দলের নেতা কনক রায়চৌধুরীর বউ। সালা, আমার দয়াতেই বেঁচে আছিস, সরকারি গাড়ি চড়ে ফুটুনি মারছিস, আবার আমাকেই প্রশ্ন করছিস। কি এমন ভুল প্রশ্ন করেছি আমি? হ্যাঁ, গত 3 দিন ধরে রিঙ্কাইটার শরীর খারাপ। আমি বারবার তোমাকে ফোন করেছি, আর তুমি ওই ছেনাল মেয়েটাকে নিয়ে নিজের ফার্ম হাউসে ফুর্তি করছিলে। একবারের জন্য আমার ফোনটা পর্যন্ত ধরনি। লজ্জা করে না তোমার? ঘরে বউ বাচ্চা থাকতে একটা রাস্তার মেয়েকে নিয়ে। রাস্তার মেয়ে? জানিস আমি 3 দিন কার সঙ্গে ছিলাম? পার্টি হাই কমান্ডের বউয়ের সাথে। 3 দিন ধরে তাকে খুশি করে তবে আমি পার্টির এমপি টিকিটটা এবারে কনফার্ম করলাম। একবার ইলেকশনটা হতে দে, তারপর তোর সব গুমর আমি পায়ে চিপে ভাঙবো। হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ, না, আপনার সিদ্ধান্তের উপর আমি কোনোদিন কিছু বলেছি বলুন? না, আপনার আমাকে যেখানে যোগ্য বলে মনে হবে সেখানেই দেবেন। আসলে বৌদি আমাকে অত্যধিক স্নেহ করে তো, তাই। না, আরে বৌদি তো আমার
দ্বিতীয় মা? কনকের মুখে বলা এই কথাগুলো শোনার পর আমার গোটা গাটা ঘিন ঘিন করে উঠল। যে মহিলার সঙ্গে গত 3 দিন কাটিয়ে এলো, এখন তারই স্বামীর সঙ্গে কথা বলার সময় যে মানুষ সেই মহিলাকে মা সম্বোধন করতে পারে, তার কাছে কোনো সম্পর্কেরই যে এতটুকু দাম নেই তা বুঝতে আমার একটুও বাকি রইল না। তার সাথে এও বুঝলাম, এরপর যদিও সত্যি সত্যি এমপি হয়ে যায় তাহলে গোটা রাজ্যটাকেই ওর নিজের মামার বাড়ি মনে করবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, এবার আমাকে কনককে ছেড়ে যেতেই হবে। আর নয়, ওর এমপি হওয়ার আগে আমি যদি ওর স্ত্রীর পরিচয় থেকে নিজেকে বার না করতে পারি, কিংবা নিজের পায়ের তলার মাটি শক্ত না করতে পারি, তাহলে আমার জীবনটা তো শেষ হবেই, সাথে সাথে আমার 5 বছরের মেয়ে রিঙ্কাইয়ের জীবনটাও একেবারে নষ্ট করে দেবে ও। ঠিক এই কারণেই আমি কনককে কিচ্ছু না জানিয়ে কলকাতা থেকে পোস্টিং নিয়ে চলে আসি এই চণ্ডীতলা থানায়। তবে আমার এখানে আসার পেছনে আরো একটা অন্য কারণ আছে, একটি বিশেষ কেস। জানি আছে প্রচুর মিডিয়া হাইপ, সাথে হায়ার অফিসিয়াল থেকে শুরু করে মন্ত্রী আমলাদের প্রেশার। সুপ্রকাশদার কারণেই এই কেসটা আমার হাতে এসেছে। সুপ্রকাশ সান্যাল, ডিআইজি পুলিশ ডিপার্টমেন্টে একমাত্র উনিই জানেন আমার পার্সোনাল লাইফের খুঁটিনাটি আর ওই কনকের আসল রূপ। তাই কেসটা দেওয়ার আগেও সুপ্রকাশদা আমাকে বারবার মনে করিয়ে দিয়েছিলেন সেই সব কথা। মা, নিজেকে প্রমাণ করতে হলে তোমাকে যে খোলস ছেড়ে বেরোতেই হবে, আর খোলস ছেড়ে বেরোতে হলে তোমায় রিস্ক নিতেই হবে। সত্যি যদি তুমি নিজের পায়ের তলার মাটি শক্ত করতে চাও, তাহলে তার জন্য একটা সুযোগ আমি তোমাকে দিতে পারি। সত্যি বলছেন? কিন্তু কি রিস্ক নিতে হবে স্যার? লাইফ রিস্ক? বলতে পারো, তবে ডাইরেক্ট নয়। সবার আগে ধাক্কাটা আসবে তোমার ইমেজে, তারপর তোমার বেঁচে থাকায়। প্রেশার আসবে একেবারে ওপর মহল থেকে। যে কেসটা আমি তোমাকে দিতে চলেছি, যদি তুমি তা সলভ করতে না পারো, তাহলে পুলিশ অফিসার হিসেবেই তোমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। আজীবন কালের জন্য ব্ল্যাক লিস্টেড অ্যান্ড সাসপেন্ডেড অফিসার হয়েও থেকে যেতে পারো। কিন্তু এই মুহূর্তে চাকরিটা চলে গেলে, আপনি তো সবই জানেন সুপ্রকাশদা, আমি কনকের সাথে আর থাকতে পারছি না। এখন তো রিঙ্কাইকে ভালোভাবে মানুষ করতে এই চাকরিটাই আমার দরকার। সামান্য একটা এসডিপি চাকরি নিয়ে তুমি চাইলেও কনক রায়চৌধুরীর মতো লোকের সাথে লড়াই করতে পারবে না অদম্মা। আর না পারলে রিঙ্কাইকে তুমি তোমার কাছে রাখতেই পারবে না। তো তাই সবার আগে তোমায় তোমার পজিশনটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, যাতে তোমার সঙ্গে লড়াই করার আগে কনকও দুবার ভাবতে বাধ্য হয়, আর তোমার পজিশনকে এক লাফে সেই জায়গায় পৌঁছে দিতে পারে এই কেস। কোড অ্যান্ড কোড যদি তুমি সলভ করতে পারো তবেই। বুঝতে পেরেছি স্যার, তাহলে তো এই রিস্কটা আমাকে নিতেই হবে। ওকে স্যার, আমি রাজি। গুড, আমিও তোমার কাছে এটাই আশা করেছিলাম। দেখো অদম্মা, কনক রায়চৌধুরীর ছাতার তলা থেকে তুমি একবার স্ব-ইচ্ছায় বেরিয়ে এলে, কনক রায়চৌধুরী তার সমস্ত ক্ষমতা দিয়ে দাঁত নখ বার করে তোমার ওপর আক্রমণ করবে। আর সেই আক্রমণ থেকে নিজেকে আর নিজের মেয়েটাকে বাঁচাতে হলে তোমারও তো নাম যশ এসবের দরকার হবে, তাই না? তাই আমি বলবো, নিজের জান প্রাণ লাগিয়ে এই কেসটা তুমি সলভ করো। দেখবে বাকি সব কিছু আপনা আপনি তোমার জীবনে চলে এসেছে।
ওকে স্যার। কেসটা কি স্যার? এরপরে সুপ্রকাশদা কেসটা সম্পর্কে আমাকে যা বললেন তা শুনে আমার হাড় হিম হয়ে গেল। হুগলির চণ্ডীতলা থানা এলাকার শিয়াখালা অঞ্চলে নাকি ছোট বাচ্চাদেরকে কেউ নৃশংসভাবে খুন করছে। শুধু তাই নয়, বাচ্চাদের মারার আগে তাদের শরীর থেকে সমস্ত রক্ত শুষে নেওয়া হচ্ছে। তারপর তাদের মেরে তাদের চেহারাগুলো এতটাই বিকৃত করে দেওয়া হচ্ছে যে কেউ চিনতেই পারছে না, এমনকি তাদের বাবা মারাও না। কেসটা হাতে নিয়ে নিজের দায়িত্ব বুঝেই আমি রিঙ্কাইকে আমার মায়ের কাছে রেখে পরের দিন সকালেই গাড়ি নিয়ে বেরিয়ে আসি চণ্ডীতলার উদ্দেশ্যে। থানায় আসতেই দেখি একজন মহিলা বিধ্বস্ত অবস্থায় থানার এই টেবিল থেকে অন্য টেবিল ঘুরে বেড়াচ্ছে। কেসটা হাতে নিয়ে নিজের দায়িত্ব বুঝেই আমি রিঙ্কাইকে আমার মায়ের কাছে রেখে পরের দিন সকালেই গাড়ি নিয়ে বেরিয়ে আসি চণ্ডীতলার উদ্দেশ্যে। থানায় আসতেই দেখি একজন মহিলা বিধ্বস্ত অবস্থায় থানার এই টেবিল থেকে অন্য টেবিলে ঘুরে বেড়াচ্ছে আর কাতর স্বরে সবাইকে অনুরোধ করছে। আমার মেয়েটাকে আপনারা পেয়েছেন? আমার মেয়েটা গত 3 দিন ধরে আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, বলুন না। আচ্ছা, কেন বিরক্ত কইছেন? বলছি তো স্যার রাউন্ডে গেছে, আসলে তার সঙ্গে কথা বলবে। এখন যান। আপনার বড়বাবু আসার জন্য কি ওনার কেসটা থেমে থাকবে? আপনি? অদম্য সেন, এসএপি, স্পেশাল রিক্রুটমেন্ট। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আমার মেয়েটা। কি হয়েছে তার? আমার মেয়ে আয়ুষী, গত 3 দিন হলো তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মাত্র 8 বছর বয়স আমার মেয়ের। 3 দিন আগেও স্কুল বাসে করে বাড়ি ফিরছিল, কিন্তু তারপর। কোন স্কুলে পড়তো আপনার মেয়ে? আর কটা নাগাদ ঘটেছে ঘটনাটা? টুইঙ্কেল হোম। স্কুল ছুটি হয় 4:30-5টা, কিন্তু 6টা বেজে গেলেও মেয়েটা বাড়ি না আসা খোঁজ খবর শুরু করি। আর তারপর থেকে। অফিসার, ওনার থেকে সব ডিটেলটা নিয়ে ফাইল নিয়ে আমার কেবিনে এক্ষুনি আসুন। কিন্তু ম্যাডাম। দেখুন, আমরা সব রকমভাবে চেষ্টা করছি আপনার মেয়েকে খোঁজার। এত উতলা হবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আপনার মেয়ের সন্ধান আমরা দেব। 3 দিন কেটে গেল। একে এখানে কি সব হচ্ছে? আরে ওর বয়সী বাচ্চাদেরই তো তুলে নিয়ে গিয়ে শরীরে সব রক্ত শুষে নিচ্ছে। আমার মেয়েটা আজ 3 দিন হয়ে গেল বাড়ি পর্যন্ত ফিরল না। আপনারা যেমন করেই হোক কিছু একটা করুন। বললাম তো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার মেয়েকে খুঁজে বার করার চেষ্টা করছি, চিন্তা করবেন না। মেয়েটির মাকে এই কথাগুলো বলি সান্ত্বনা দিলেও আমার মনে একটা অন্য চিন্তা খেলে যাচ্ছিল। কি করে বাঁচাবো আমি মেয়েটিকে? মেয়েটি স্কুল থেকে ফেরার পথে হঠাৎ করে গায়েব হয়ে গেল। কিভাবে গায়েব হয়েছে, কোথা থেকে গায়েব হয়েছে, কোনো সিসিটিভি ফুটেজও তো হাতে নেই। এই অবস্থায় মেয়েটিকে ট্রেস করবো কিভাবে? হ্যালো, হ্যাঁ রিঙ্কাই, বলো। মম, আই এম ফিলিং বোর্ড। এখানে না মোবাইল আছে না কম্পিউটার। হাউ ডু আই স্পেন্ড মাই হোল ডে? দিদানের কাছে গল্প শোনো। তুমি তো দিদানের মুখে মনস্টারদের গল্প শুনতে কত ভালোবাসো। হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ বেটা? বাট ব্যাড ফুড, নো চিকেন, নো এগ, অনলি ভেজ। কি করবো বেটা, আমি তো সময় পেলাম না। আজকের দিনটা একটু কষ্ট করে নাও। কাল মাম্মা চিকেন এগ সব নিয়ে আসবে। ইভেন কাল আমরা বিকালে ঘুরতেও যাব, কেমন? ওয়াও, পাপা কাল আসবে? না রিঙ্কাই, পাপা আমাদের জীবনে আর কোনোদিন আসবে না, এটা ফাইনাল। ওকে এরকম করে কেন বলছিস? ও কি বোঝে এসবের? ওখানে অত আরামায়েশে থাকতো, এখানে এই ছোট্ট বাড়িতে ওর তো কষ্ট হবেই। হ্যাঁ, তো কষ্ট করলে তবেই তো মানুষ হবে মা। তুমিও যদি আমাকে মানুষ করার সময় এসব ভাবতে, তাহলে কি আমাকে মানুষ করতে পারতে বলো? আচ্ছা, তুই এসব নিয়ে আর এখন ভাবিস না তো। এখন বল কখন আসবি আর রাতে খাবি কি?
আমি জানি না মা, এখন এসব নিয়ে ভাবনা চিন্তা করার সময় আমার একদম নেই, অনেক কাজ। তুমি তুমি এখন রাখো আর রিঙ্কাইকে সামলাও। আমি যত তাড়াতাড়ি পারি সব ম্যানেজ করে আসছি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমার তোর ওপর পুরো বিশ্বাস আছে। তোর বাবার কথাটা সবসময় মনে রাখবি মা, উনি কিন্তু তোর হেরে যাওয়া একেবারে দেখতে পারতেন না। না মা, আমি হারবো না। I will fight, মা। I will fight in my last breath. আমার ফোনটা রাখতেই আমার পারমিশন না নিয়ে ঘরে এসে প্রবেশ করেন একজন কালো মোটা করে পুলিশের উর্দি পরা অফিসার। তার মাথার টাকটা পর্যন্ত এতটা কালো যে একেবারে চকচক করছে আমার কেবিনের জ্বলা লাইটটা পড়ে। সে আমাকে দেখেই অসভ্যের মতো একটা খ্যাক খ্যাক করে হেসে বলে উঠল, কত লড়াই করবেন ম্যাডাম? বাড়ির সমস্যা, এখানকার সমস্যা, তার ওপর গোদের ওপর বিস্ফোরক কর্ণক রায়চৌধুরী আপনার স্বামী। পারবেন তো এত লোকের সঙ্গে লড়াই করতে? আপনি কর্ণককে চেনেন দেখছি? চিনি মানে? আমারই তো আপনার জায়গায় ওই চেয়ারটায় বসে এই কেসটা হ্যান্ডেল করার কথা ছিল। কর্ণক দাদার কথাতেই তো সব এগুচ্ছিল, কিন্তু ওই ডিআইজিটা এমন কাজই করলো যে কর্ণক দাদা আমাকে বিশেষভাবে বলে দিয়েছে আপনার খেয়াল রাখতে। হ্যাঁ। ও আই সি। তবে আমার খেয়াল না রেখে যত তাড়াতাড়ি সম্ভব কেস ফাইলটা আমায় দিন। এখানে এতদিন ধরে এত কিছু ঘটছে আর আপনারা কিচ্ছু করেননি। আমি কিন্তু আপনার অধীনস্থ নই ম্যাডাম, সম র্যাঙ্কের অফিসার। হাত কর্ণক দাদা আমাকে বিশেষভাবে বলে পাঠিয়েছে আপনার খেয়াল রাখতে, তাই চলে এলাম সোজা আপনার সঙ্গে দেখা করতে। উইদাউট পারমিশনে। এবার থেকে দরজায় নক করতে ভুলবেন না। আর কেসের ডিটেলটা কোথা থেকে পাবো সেটা বলবেন। এই যে ম্যাডাম, আমি ফাইল নিয়ে এসেছি। এই যে বাচ্চাটিকে স্কুল থেকে বাসে উঠতে দেখা গেছে, কিন্তু তারপর কোন স্কুলে পড়তো জানো মেয়েটা? আগে টুইঙ্কেল হোম স্কুলে ম্যাডাম। ওনার প্রিন্সিপালকে ডাকুন, বলবেন আমি কথা বলতে চেয়েছি। এসব শহুরে কায়দা এখানে চলে না ম্যাডাম, যে আপনি ডাকবেন আর সুস্থ করে সবাই চলে আসবে। আদব কায়দাও কিছু শেখেননি দেখছি। কর্ণক দাদা ঠিকই বলেছিল, মুখ ছাড়া আপনার অন্য কিছু তেমন ভাবে চলে না। সময় হলেই দেখতে পাবেন কি কি চলে। আপনি এখন আসতে পারেন পোড়েলবাবু। অফিসার, ফাইলটা দেখি। আর আপনি প্রিন্সিপালকে একবার ফোন করুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বলুন এখানে আসতে। আমার কথা মতো অফিসার প্রিন্সিপালকে ফোন করলেন ঠিকই, কিন্তু তিনি ফোন ধরলেন না। আমি বুঝলাম এখানে কাজ করাটা একেবারেই সহজ হবে না আমার জন্য। তার উপর ওই কর্ণক এই পরিল নামের চোখ দুটোও রেখে দিয়েছে আমার পেছনে। এই অবস্থায় কাজটা কিভাবে করব আমি বুঝতে পারছিলাম না। তাই আমি অপেক্ষা না করে সোজা গাড়ি নিয়ে আর ওই অফিসারকে নিয়ে চলে গেলাম টুইঙ্কেল হোম স্কুলে। ওখানকার প্রিন্সিপাল শীর্ষ নাগের সঙ্গে কথা বলতে। স্কুলে বাচ্চারা নিজেদের মধ্যে খেলছিল। আমার তাদের দেখে মনে হলো এইটুকুটুকু বাচ্চাদেরকে দেখলেই তো আদর করতে ইচ্ছে করে। এদেরকে কেউ কি করে মারতে পারে? গোটা জগৎ জুড়ে কি শুধু ওই কর্ণকের মতো খারাপ মানুষদেরই আধিক্য? ভালো মানুষ কেউ নেই? এই কথা ভাবতে ভাবতে আমি আমার সঙ্গের অফিসারকে নিয়ে উপস্থিত হলাম টুইঙ্কেল হোম স্কুলের প্রিন্সিপাল রুমে। সেখানে উনি না থাকায় আমরা দুজনেই বসে ওনার অপেক্ষা করতে থাকলাম। সরি, ভেরি সরি। আমার জন্য আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আমি আসলে বাচ্চাদের খাবার খাওয়াতে গিয়েছিলাম, তাই আর কি।
ইনি শীর্ষবাবু ম্যাডাম, এই এলাকার খুব নামি একজন মানুষ, ডাক্তার, সাথে প্রচুর সমাজ সেবা টেবা করেন। ওনার এই স্কুল আর পাশাপাশি স্কুলের সাথেই লাগোয়া একটা অনাথ আশ্রমও আছে। না 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 না, উনি আমার নামে অযথাই বাড়িয়ে চড়িয়ে বলছেন। আমি তেমন কেউ নয়, বাপদাদার সম্পত্তি, আর সাথে আমি একা মানুষ, তাই সবার উপকারের মাধ্যমে জীবন কাটাই। ডাক্তারি আমার পেশা ছিল, কিন্তু এখন বিনা পয়সাতেই সে কাজ করে থাকি। আচ্ছা, আয়ুষী আপনার স্কুল থেকে বেরোবার পর থেকে মিসিং, সে খবর জানেন নিশ্চয়ই? হ্যাঁ, আমি তো গতকাল ওদের বাড়িতে গিয়েছিলাম। এরকম ঘটনা কিন্তু আমাদের স্কুলে এর আগে কোনোদিন ঘটেনি। আচ্ছা, আপনার কি মনে হয় ও কোথায় যেতে পারে? ও কিন্তু খুব শান্তশিষ্ট মেয়ে ম্যাডাম, হুটহাট কোথাও চলে যাওয়ার মেয়েই নয়। স্কুলেতেও ও ক্লাসের বাইরে কখনো থাকে না। তাই তবে কি ওই পাষণ্ডর হাতেই এই মেয়েও? তাহলে তো কাল পরশুর মধ্যেই এই মেয়েরও বডি পাওয়া যাবে। না না, এ হতে পারে না ম্যাডাম। ম্যাডাম, আপনি যেমন করে হোক আয়ুষীকে খুঁজে বার করার চেষ্টা করুন। আমার কাছে স্কুলের প্রতিটা স্টুডেন্ট আমার নিজের সন্তানের মতো। নিজের সন্তানকে হারাবার পর আমি তো ওদের নিয়েই বেঁচে আছি। এখন যদি ওদের কারোর সাথে এরকম কিছু হয় তাহলে তো। আচ্ছা, ও যে বাসে করে ফেরে সেই বাসটি কে চালায়? আব্দুল। আসলে ও কিন্তু খুব ভালো ছেলে ম্যাডাম, তবে ইদানিং দেনার দায়ও এতটাই জর্জরিত হয়ে পড়েছে যে নিজের শরীরের রক্ত পর্যন্ত বিক্রি করে দিচ্ছে ও। আসলে ওর মেয়ের চিকিৎসার পেছনে ওর এত খরচা হয় যে, তাই হয়তো। এখানে ইললিগাল ব্লাড পাচারও হয় নাকি? মেডিকেল স্ক্যাম তো সব জায়গাতেই থাকে ম্যাডাম। আই সি। শীর্ষবাবুর ব্যাপারে আমি খোঁজখবর নিয়ে যা জানলাম, মানুষটা সত্যিই একজন খাঁটি, সৎ এবং পরোপকারী মানুষ। এলাকার সকলেই ওনার সম্পর্কে ভালো বই মন্দ কথা বলেন না, তাই এমন একজন মানুষকে নিজের সন্দেহের তালিকায় রাখার আর কোনো মানেই হয় না। এই ভেবে আমি জোর দিলাম আব্দুলকে খোঁজায়, এবং একেবারে ফোর্স নিয়ে ওকে তুলেও আনলাম থানায়। কারণ আমার মন এতক্ষণে বলতে শুরু করেছে, আয়ুষী সহ এখানে ঘটা প্রত্যেকটা বাচ্চার সঙ্গে যা ঘটছে তার সঙ্গে এই বেআইনি রক্ত পাচার চক্রের কোনো না কোনো যোগসাজশ তো নিশ্চয়ই আছে। সেই মতোই আমি আব্দুলকে ইন্টারোগেট করা শুরু করলাম। শোনো আব্দুল, তুমি যে তোমার শরীরের রক্ত পয়সার বিনিময়ে বিক্রি করো সে খবর আমাদের কাছে আছে। এ কাজ বেআইনি। শুধু যে রক্ত কিনছে সেই নয়, বরং যে রক্ত বিক্রি করছে সেও কিন্তু এই ক্ষেত্রে সমান অপরাধী, আর তার শাস্তিও কিন্তু অনেক বছরের। আব্দুল, তুমি চাইলেই কিন্তু এসবের থেকে মুক্তি পেতে পারো, যদি তুমি আমাকে বলো যে তুমি কাকে এই রক্তগুলো বিক্রি করো। আমি কিছু জানি না ম্যাডাম, রক্ত তো বিক্রি করেছি মাত্র কয়েকবার, তা আমার বাড়িতে এসে ওরা রক্ত নিয়ে গেছে। আমি কি করে জানবো যে? মিথ্যে বলছো তুমি। কে বা কারা তোমার শরীর থেকে রক্ত নিয়ে যেত তুমি জানতে না? এ কথা আমি কিছুতেই মানতে পারলাম না। সত্যি করে বলো, নইলে কিন্তু। বিশ্বাস করুন, আমি জানি না। আমি শুধু ওদের ফোন করতাম আর বলতাম এই দিন আমি রক্ত দেব। সেই নাম্বারটা কি? এই যে আমার মোবাইলে আছে, কিন্তু এখানে ফোন করলে আপনি কাউকে পাবেন না। এই ফোন তো সব সময় বন্ধই থাকে। আমাকে রক্ত দেওয়ার হলে আগে ওদের মেসেজ করতে হতো, তার 2 দিন পর ওরা ফোন করে ডেট জানাতো। আমি সেই নাম্বারটাকে ট্র্যাক করার জন্য পাঠালেও আমি জানতাম এই নাম্বার দিয়ে আমার কোনো কাজই হবে না। আমি আশেপাশে অনেক খোঁজ করার চেষ্টা করলাম সেই চক্রের ব্যাপারে কিছু জানতে, কিন্তু না, আমি কারুর থেকে কিচ্ছু জানতে পারলাম না। আমি বেশ অবাক হলাম, এত বড় একটা র্যাকেট চলে অথচ কেউ কিচ্ছু জানে না। এর 2 দিন পর আমার অফিসে এলেন শীর্ষবাবু, তাও আব্দুলের জামিনের কাগজ আর ওনার উকিলকে নিয়ে। শুনলাম আপনি আব্দুলকে 2 দিন ধরে নাকি আটকে রেখেছেন। ও গরিব মানুষ ম্যাডাম, ও যা জানে আপনাকে সবটাও বলে দিয়েছে। ওর আর তেমন কিছু বলার নেই, আসলে ও তেমন কিছু জানেও না। একথা আপনি এত গ্যারান্টি দিয়ে কি করে বলছেন শীর্ষবাবু? কারণ আপনি যার খোঁজ করছেন
তার নাম আপনাকে এই এলাকায় কেউ বলবে না। সে নাম এখানে উচ্চারণ করাই বারণ। কে সে? মুস্তাফা সাহেব, এলাকার সকল ইলিগ্যাল মেডিকেল স্ক্যামের সঙ্গে যুক্ত ওই। আমি বলছি কারণ আমি জানি ও চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আব্দুল যে রক্ত দিত তা মুস্তাফাই লোক মারফত বাইরে পাচার করত। এছাড়া জাল ওষুধ থেকে ইঞ্জেকশন, মেডিকেল সরঞ্জাম সব কিছুরই বেআইনি কারবার ও বহুদিন ধরে করে আসছে। তাই আপনি দয়া করে আব্দুলকে ছেড়ে দিন ম্যাডাম। দেব, তবে একটা শর্তে। আমাকে এই মোস্তাফা সাহেবের হদিশ আপনাকে দিতে হবে। ওর মতো মানুষ কি আর এক জায়গাতে থাকে ম্যাডাম? আর আপনি চাইলেও ওকে ধরতে পারবেন না। আপনার ডিপার্টমেন্টের লোকেরাই ওকে পালাতে বা আপনি ওর খোঁজ করছেন সেই খবর দিয়ে সাহায্য করে কিনা। তাই তবে আমি যদি জানতে পারি ওর প্রপার লোকেশন, তাহলে আপনাকে নিশ্চয়ই খবর দেব। শীর্ষবাবুর কথা মতোই আমি যখন মোস্তাফা সাহেবের খোঁজ করা শুরু করলাম, তখন দেখলাম সত্যি উনি এই অঞ্চলের সবচেয়ে বড় ইলিগাল মেডিকেল মাফিয়া। এলাকার সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমেও ওনার কথাই শেষ কথা। শুধু তাই নয়, এই অঞ্চলে যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে তারাও ওনার কথাতেই উঠে বসে। কিন্তু এই মোস্তাফার হদিশ আমাকে কেউ দিতেই পারল না। বেশ কিছুদিন আমি এই মোস্তাফার খোঁজ করতে থাকলাম, কিন্তু না, কারুর থেকেই ওনার কোনো হদিশ পেলাম না। বেশ কিছু জায়গায় রেড করা থেকে শুরু করে লোকজনদের ধরে এনে ইন্টারোগেট করা, কোনো কিছুই কৌশল করলাম না আমি। কিন্তু সব ক্ষেত্রেই আমার হাতে এলো কেবল নিরাশা আর হতাশা। শীর্ষবাবু মানুষটি যে এলাকার একমাত্র খাঁটি এবং সৎ মানুষ, তার পরিচয় সবার মতো আমিও পেলাম কিছুদিনের মধ্যেই। তিনি আমাকে একদিন রাতে ফোন করে জানালেন, মুস্তাফা সাহেব আজ এখানে ফিরছেন। সাহেব আজ মসজিদ পাড়ায় নামাজও পড়তে আসবেন। এমনকি এখানে ফেরার আনন্দে মসজিদ পাড়ার মাঠে আজ একটা মজলিসও বসবে। কিন্তু ম্যাডাম, আপনি তো ওখান থেকে মুস্তাফা সাহেবকে ধরতে পারবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন শীর্ষবাবু, একবার যখন আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তখন ওই মুস্তাফা সাহেবকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। ফোন কেটেই আমি থানায় ফোন করে ফোর্স রেডি করতে বললাম। তারপর থানায় পৌঁছেই প্রথমেই আমার পথ আটকে দাঁড়ালো ওই পোড়েল। সে আমাকে দেখে হাসতে হাসতে বলল, এজন্যই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে। বেশ তো কনক দাদার বউ হয়ে হেসে খেলে দিন কাটাচ্ছিলেন, তাহলে এখানে এলেন কি করতে? আপনি কি করতে চলেছেন সে বিষয়ে কোনো ধারণা আছে আপনার? কেন, কি এমন করছি আমি? আরে কি করেছেন মানে কি? মুস্তাফা সাহেবকে ধরতে যাওয়া মানে তো নিজের কবর নিজে খোঁড়া। আপনি নিজেও মরবেন, তার সাথে আপনার অর্ডার মেনে যারাই আপনার সঙ্গে যাবে তারাও মরিবে। তাই বলছি, এসব আজগুবি চিন্তা ছাড়ুন আর কনক বাবুর কাছে ফিরে যান। আমি কি করব না করব তা আপনাকে ভাবতে হবে না। আস্তে আস্তে, মেয়ে মানুষের এত তেজ না মানায় না। একে তো আমার জায়গাটা খেয়ে বসে আছে, তার উপর শুনুন, আপনি যা খুশি করুন, কিন্তু আমি আমার থানা থেকে একজনকেও আপনার সঙ্গে দিতে পারবো না। ব্যাস। মানে আপনি চাইলে স্বেচ্ছায় মরতে যেতেই পারেন, কিন্তু আমার থানার কোনো অফিসার কিংবা কনস্টেবল আপনার সঙ্গে এই মরণ খেলায় যোগ দেবেন না। হ্যাঁ, আমি বেশ বুঝতে পারলাম। আমার থানার অফিসার এবং কনস্টেবলরাই আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে যাতে আমি মুস্তাফাকে ধরতে যেতে না পারি। সেই কারণে আমি তাদের অনেক করে বোঝাবার চেষ্টা করেও যখন বুঝলাম কোনো ফল হবে না, তখন তাই আমিও হাল ছেড়ে দিলাম। কিন্তু সুযোগ আমার হাতে এসেই গেল পরের দিন সকালে।
পরের দিন সকালেই আয়ুষের মৃতদেহ পাওয়া গেল একই অবস্থায়, কিন্তু এবার জায়গাটা একেবারে ওর স্কুলে। আমি খবর পেয়েই সেখানে ছুটে গেলাম। শীর্ষবাবু সেদিন স্কুল ছুটি দিয়ে দিয়েছিলেন, তাই আশেপাশে লোকজন ছাড়া কোনো বাচ্চা সেখানে ছিল না। শীর্ষবাবুকে দেখে বুঝলাম উনি খুব ভেঙে পড়েছেন। আমার এলাকায় আবারও একই ঘটনা ঘটেছে শুনে এবার সুপ্রকাশদা সরাসরি আমাকে ফোন করলেন, আর আমি তাকে জানালাম সবটা। যা শুনে সুপ্রকাশদা বললেন, আমি চেষ্টা করেছিলাম এই পোরেলটাকে তোমার ওই থানা থেকে সরাতে, কিন্তু পারলাম না। আমি জানতাম ওকে দিয়ে এই কর্ণক নিশ্চয়ই তোমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে, আর ঠিক তাই হলো। কিন্তু সুপ্রকাশদা, এইভাবে তো ফোর্স ছাড়া আমি মুস্তাফার মতো একটা দাগী আসামিকে ধরতে যেতে পারবো না। তাই তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কর্ণক রায়চৌধুরী যদি তোমার পেছনে লাগার জন্য কাউকে ওখানে ফিট করতে পারে, তাহলে আমিও পারি তোমাকে সাহায্য করার জন্য ওখানে কাউকে রাখতে। তবে সে কে তার পরিচয় তুমি এখনই জানতে চেও না, কারণ সে খবর জানলে তোমার সঙ্গে সঙ্গে তার জীবনেরও সমস্যা হতে পারে। ওকে সুপ্রকাশদা, আপনি যেমন করে হোক ব্যবস্থা করুন যাতে আমি ওই মুস্তাফাকে ধরতে পারি, তাও যত তাড়াতাড়ি সম্ভব। আমার স্থির বিশ্বাস ওকে ধরতে পারলেই আমাদের সব রহস্যের সমাধান সম্ভব। আমার ফোন কাটার সঙ্গে সঙ্গেই দেখি আমার সামনে এসে দাঁড়িয়েছে সেই মহিলা যে নিজেকে আয়ুষীর মা বলে পরিচয় দিয়েছিল, তার সঙ্গে শীর্ষবাবু নিজে। আমি তাদের দেখে কি বলবো বুঝতে পারলাম না, কিন্তু এবার সেই মহিলাই আমাকে এগিয়ে এসে বললেন, দেখুন, আমি জানি আপনি চেষ্টার ত্রুটি রাখেননি, কিন্তু আপনি যে এত সহজে মুস্তাফাকে ধরতে পারবেন না তা আপনার আগেই বোঝা উচিত ছিল। শীর্ষবাবুও তো আপনাকে সাবধান করেছিলেন। হ্যাঁ, কিন্তু আমি ভেবেছিলাম আমি ফোর্স নিয়ে গেলে। মুস্তাফা বহুদিন ধরে এই বেআইনি পাচার চক্রের সঙ্গে যুক্ত, তাই ও নিজের চারপাশে এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে ফেলেছে। সেই প্রাচীর ভেঙে ওকে বের করে আনা একেবারেই সহজ কাজ হবে না। আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন সবই তো ওর পকেটে, তাই চাইলেই আমরা ওর বিরুদ্ধে। কিন্তু ম্যাডাম, আপনি নিশ্চিত যে আমার মেয়ে সহ বাকি মেয়েদের এই অবস্থার জন্য মুস্তাফাই দায়ী? মোটামুটি। এছাড়া অন্য কারুর এইভাবে বাচ্চাগুলোর শরীর থেকে সমস্ত রক্ত শুষে নেওয়ার অন্য কোনো কারণ তো আমি দেখছি না। তাহলে আপনি ওই জানোয়ারটাকে শাস্তি দিন ম্যাডাম। আমাদের যা সাহায্য লাগে আমরা আপনাকে করতে প্রস্তুত। ম্যাডাম, ডিআইজি সাহেব ফোন করেছিলেন, আমরা সবাই আপনার সঙ্গে মুস্তাফা সাহেবকে অ্যারেস্ট করতে যেতে প্রস্তুত। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম সেই মসজিদ এলাকায়। সেখানে ঘিঞ্জি এলাকার মধ্যে পাশাপাশি বেশ কয়েকটি মুসলিম পরিবার থাকে। তারা সবাই মূলত মুস্তাফার লোক বলেই আমার মনে হলো। পুলিশের গাড়ি এলাকায় ঢুকতে দেখেই একে অপরের সঙ্গে ফোনে কথা বলা শুরু করলো তারা। তারপর কয়েকটি ছেলে বাইক নিয়ে সোজা আমাদের গাড়িটাকে ফলো করতে শুরু করলো। আমি কোনো দিকে না তাকিয়ে ড্রাইভারকে বললাম সোজা গাড়ি নিয়ে মসজিদের মাঠে বেরাতে, কারণ শীর্ষবাবুর সোর্সের খবর অনুযায়ী মুস্তাফা এখনো সেখানেই আছে। কিন্তু মসজিদের মাঠের দিকে গাড়ি ঘোরাতেই আমাদের গাড়ির সামনে এসে জড়ো হলো বেশ কিছু লোক। তাদের সকলের হাতে ধারালো অস্ত্র। তাদের মধ্যে একজন চিৎকার করে আমার এবং আমার ফোর্সের গাড়ির উদ্দেশ্যে বলে উঠল, এটা আমাদের এলাকা বটে,
এখানে কোনো পুলিশ আসার অনুমতি নাই। চলে যান, চলে যান। আমি গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে বললাম, আমি এখান থেকে খালি হাতে চলে যেতে আসিনি, আমার মোস্তাফাকে চাই। সঙ্গে সঙ্গে সেই লোক চিৎকার করে বলে উঠল, মুস্তাফা সাহেব বল রে সালি। বলেই সেই লোকগুলো হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল এবং আমাদের গাড়ি লক্ষ্য করে ইট ছুটতে শুরু করলো, হাতের অস্ত্র উঁচিয়ে আসতে শুরু করলো। আমি অবস্থা বেগতিক দেখে শটাং গাড়ি থেকে নেমেই আমার কোমরে গোজা সার্ভিস রিভলভারটা বার করে তেড়ে গেলাম সে উন্মত্ত জনতার দিকে। আমার সঙ্গে থাকা বাকি ফোর্স তখনও অপেক্ষা করছিল আমার অর্ডারের জন্য। আমি তাদের গাড়িতে বসতে বলে একাই এগিয়ে গেলাম। জনতার সেই ভিড় আমার কাছে পৌঁছবার আগেই যে লোকটা সবার আগে ছিল, আমি সেই লোকটার কাছে গিয়ে পৌঁছলাম। তারপর ওই লোকটার কপালে আমার বন্দুকটা ঠেকালাম। তাতেই ক্ষিপ্ত জনতার সেই দলটা যেন থমকে গেল। আমি খুব ঠান্ডা স্বরে সেই লোকটিকে এবং বাকিদের বললাম, আমার মোস্তাফাকে চাই। ওই একজনের জন্য কিন্তু আমি 100টা লাশ ফেলতেও দুবার ভাবব না। আমার এই কথায় কাজ হলো। সবাই থেমে গেল। আমি সেই লোকটির পিঠে বন্দুক ঠেকিয়ে এবার তাকেই বললাম, আমাকে মোস্তাফার কাছে নিয়ে চলো। ফোর্সকেও ইশারা করলাম, তারাও অস্ত্র উঁচিয়ে চললো আমার পিছু পিছু। ওই লোক আমাদের নিয়ে গেল সেই মুস্তাফার কাছে। দেখলাম একজন 60-65 স্বাস্থ্যবান লোক চেয়ারে বসে আছে। সে প্রথমে ঠান্ডা দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর অদ্ভুতভাবে হেসে বলল, কি জমানাটি এলো বলো দিনি, এখন মুস্তাফাকে ধরে তো নিতে এসেছে নাকি একজন মিয়া ছিলা। ম্যাডাম, যে মিয়া ছিলাদের জায়গা হয় আমার বিছানায়, সে মিয়া ছিলাদের হাতে কি আমার ধরা দেওয়া মা নাই? কথাটা শুনে আমার এত রাগ হলো যে আমি এক মুহূর্ত আর দাঁড়িয়ে থাকতে না পেরে ছুটে গেলাম সেই লোকটার কাছে। তারপর সজোরে সেই লোকটার বুকে একটা লাথি মারলাম আর সে উল্টে পড়ে গেল চেয়ার থেকে। আর তা দেখেই ওর পাশে দাঁড়িয়ে থাকা একটা সন্ডা মার্কা লোক হুঙ্কার দিয়ে উঠল, এই বলে এবার আমি আমার বন্দুকের নলটা সেই লোকটার মাথায় ঠেকিয়ে ধীর কণ্ঠে বললাম, জানি তোদের অনেক ক্ষমতা, কিন্তু আমার চাকরি খাওয়া, আমাকে সাসপেন্ড করা এসব পরে হবে, তার আগে যাবে তোর জান। তাই এবারেও বোধ হয় আমার এই রূপ দেখেই সেই লোকটি কিছুক্ষণের জন্য থম মেরে দাঁড়িয়ে গেল। তারপর ওই মুস্তাফাই হাত দেখিয়ে সবাইকে শান্ত হতে বলে আমাকে বলল, সব মিয়া ছিল আর আপনি দেখছি এক নয় কো, চলেন। কিন্তু আমাকে বেকার নিয়ে যাচ্ছেন, আবার আমাকে আপনাদেরকেই ছাড়তে আসতে হবে। হ্যাঁ, এই সে দেখা যাবে, চল এখন। আমি মুস্তাফাকে নিয়ে থানার দিকে আসছি। আর ঠিক সেই সময় আমার মায়ের ফোন থেকে ফোন এলো আমার কাছে, রিঙ্কাইয়ের গলা। মম, হ্যালো মাম্মাম, তুমি কোথায়? পাপা এসেছে। আমি রিঙ্কাইয়ের এই কথাটা শুনে চমকে উঠলাম। কনক মায়ের কাছে, কিন্তু কেন? আমার ভাবনার ছেদ পড়ল যখন ফোনের ওপারে এবার সোজাসুজি কনকের গলা শুনলাম। অদম্মা, তুমি এখন কোথায় গো? কেন? দেখো, তুমি প্লিজ বাড়ি ফিরে এসো। নিজেদের মধ্যে এই ঝামেলা করে তো কোনো লাভ নেই বলো। তাই তুমি... আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, তুমি এক্ষুনি ওই বাড়ি থেকে চলে যাও। আরে আরে আরে, আমি তো আর এমনি এমনি এখানে আসিনি, এসেছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে, আর সাথে মুস্তাফাকে ছাড়াতে। চমকে উঠলাম। মুস্তাফার নামটা আমি কন্নকের মুখে শুনে চমকে উঠলাম। কন্নক মুস্তাফাকে চিনল কি করে? ও তো এখানে বা এই অঞ্চলে থাকেই না। তাহলে শোনো, মুস্তাফা সাহেবকে তুমি ছেড়ে দাও, এটা রিকোয়েস্ট বলতে পারো। আমি কথা দিচ্ছি, তুমি যেমন বলবে আমি আজ থেকে ঠিক ঠিক
তেমন ভাবে চলবো, কিন্তু পরিবর্তে মুস্তাফা সাহেবকে তোমায় ছাড়তেই হবে। অসম্ভব। আর তোমার কথায় তোমার পার্টি চলতে পারে, আমি না। তুমি যে কতটা নোংরা আর নিচ মনের মানুষ তা আমার থেকে ভালো আর কেউ জানে না। তাই তুমি বলবে আর আমি তোমার সঙ্গে চলে যাব, সেটা তুমি ভাবলে কি করে? ভাবেনি, আমি শুধু তোমাকে একবার ভালোভাবে বলে দেখলাম। শোনো, তোমাকে একটা গোপন কথা বলছি। মুস্তাফা সাহেব আমাদের এই এলাকার পুরো ভোটটা সামলায়। ওনাকে আমাদের পার্টির খুব দরকার। তাই ওনার গায়ে একটা আঁচড় লাগলে এই রাজ্যে আগুন জ্বলে যাবে। তাই ভালো কথায় বলছি, ওকে ছেড়ে দাও। নইলে তুমি যার জন্য এই লড়াইতে নেমেছো, তোমার আদরের মেয়ে, তাকেও আমি তোমার থেকে কেড়ে নেব। খবরদার কনক, রিঙ্কাইয়ের দিকে তুমি চোখ তুলে তাকালেও আমি তোমার চোখ উবড়ে নেব। আর মুস্তাফা তোমাদের ভোট করায় কিনা সেটাতে আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না। আমার বিবেচ্য বিষয়ে ও একটা অপরাধী, মেডিকেল র্যাকেট চালায়। তো শিশুর মৃত্যু, এই মার্ডারগুলোর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে কিনা সেটা প্রমাণ করবে কোর্ট, তোমার কথা নয়। তুমি এক্ষুনি ওই বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে কিন্তু। তুমি আমার কথা শুনবে না তো? বেশ, এর ফল তোমাকে পেতেই হবে। আর শোনো, তোমার মুস্তাফা সাহেবকে নিয়ে থানায় যাওয়ার আগেই আমি ওকে ছাড়িয়ে নেব, নিশ্চিন্তে থাকো। এই বলেই কনক ফোনটা আমার মুখের উপর কেটে দিল। আর তারপরেই আমার ফোন এলো সুপ্রকাশদার। হ্যাঁ সুপ্রকাশদা। সরি অদম্মা, মুস্তাফাকে তোমায় রিলিজ করতে হবে। কিন্তু I am sorry, but it's an order from the ministry herself. তার মানে এই ক্রিমিনালটাকে বাঁচাতে চাইছেন স্বয়ং? তাই তো দেখছি। তবে উনি এই কথাও আমাকে জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে মুস্তাফার যে কোনো যোগ নেই সে ব্যাপারে উনি আমাকে গ্যারান্টি দিচ্ছেন। তাই মুস্তাফা যে অন্তত এই কেসের সঙ্গে জড়িত নয় এটা ধরে নেওয়াই যায়। তা না হলে উনি অফিসিয়ালি এই কথাটা বলতেন না আমায়। তাহলে কে সুপ্রকাশদা? জানি না। এবার তোমার লড়াইটা কিন্তু সত্যিই আরো কঠিন হয়ে গেল বোধ হয়। এনিওয়েজ, রাখছি। জাস্ট ডু অ্যাজ আই সেড। এরপর আমার যা করণীয় আমিও তাই করলাম। মুস্তাফাকে রিলিজ করে দিলাম। তবে যাওয়ার আগে মুস্তাফা আমাকে বলে গেল, আমি জানতাম এইটাই হবে। তবে বাচ্চা মিয়াদের রক্ত আমি শুষি নাই গো। ওদের ডোনার হিসেবে তো কাজে লাগাই না, লাগাইলেও মেলা হ্যাপা, তাই ও হ্যাপা মিলেই না। মুস্তাফা এই কথা বলে চলে যেতেই আমার ফোনে আবারও আমার মায়ের নাম্বার থেকে ফোন আসে। এবার মা আমাকে যা শোনায় তাতে। আদু, দিদিভাই তোর বাবার সাথে চলে যাচ্ছে। মানে? ও তোমার সামনে? ফোনটা স্পিকারে দাও। কনক, আই উইল জাস্ট। রিঙ্কাইকে দাও এক্ষুনি। এই রিঙ্কাই তুই আমার কাছে থাকবি না? নো মম, আমার এখানে একটুও ভালো লাগছে না। তুমি আসবে বলে তো আসছোই না। ওখানে গেলে পাপা আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছে। ওখানে চিকেন মাটনও দেবে, কম্পিউটার তো আছেই, আর মোবাইলও কিনে দেবে বলেছে। তাও আজ। আমি তো আর কিছুতেই এখানে থাকবো না। না 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 রিঙ্কাই এরকম করিস না। আমাকে যেতে দে, তারপর না হয়। নো নো নো, তোমার হয়ে গেলে তুমি পাপার বাড়িতে এসো। আমি এখানে আর থাকবো না, কিছুতেই না। I will go with my papa. রিঙ্কাই শোন রিঙ্কাই, হ্যালো। রিঙ্কাইও ফোনটা কেটে দিল। আমি বুঝলাম
যে লড়াইতে আমি নেমেছিলাম সেই লড়াইটা লড়ার আগেই আমি হেরে গেলাম, তাও গোহারা হেরে গেলাম। কর্ণকের সঙ্গে আমার প্রথম দেখা হয় থানায়। তখন ও ছাত্র নেতা, আমিও তখন সবে সবে আমার পোস্টিং পেয়েছিলাম ওদের ওই লোকাল থানায়। পার্টিগত কোনো একটা কারণে ওকে থানায় ধরে আনা হয়। তখন ওর দু চোখে যেন একটা আগুন জ্বলতো সারাক্ষণ। নতুন সরকারের হাত ধরে এই রাজ্যটাকে বদলে দেওয়ার তাড়নায় ও মরিয়া হয়ে ছুটে বেড়াতো সর্বক্ষণ। তার সঙ্গে লোকের বিপদে আপদে সব সময় ওর পাশে দাঁড়ানো, জীবনের খেলায় হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তাকে আবারও বাঁচিয়ে তোলা, এই ছিল ওর নেশা। আর ওর এই নেশায় আমিও যেন ক্রমশ ডুবে যেতে শুরু করলাম। সেখান থেকেই আমাদের প্রেম, তারপর আমাদের বিয়ে। আমাকে যে জিততে শিখিয়েছিল আজ সেই আমাকে হারিয়ে দিয়ে চলে গেল, তাও খুব হারা। এসব কি শুরু করেছিস তুই বাড়ির মধ্যে আদু? কি করবো মা, আমি যে আজ হেরে গেছি মা, পুরোপুরি হেরে গেছি। যে লড়াইটা আমি জিততে চেয়েছিলাম সেই লড়াইতেই আমি ঠিক হয়েছে, এটাই আমার উচিত শিক্ষা। মেয়ে হয়ে জন্মে স্বামী সংসার না করে চেয়েছিলাম চাকরি করতে, তাও পুলিশে। বাবাও মদত দিল আর আমিও মেতে উঠলাম। একবারের জন্য ভাবলাম না সব পুরুষ মানুষ তো বাবার মতো হয় না। ভেবেছিলাম নিজে লড়াই করবো, সাথে নিজের মেয়েটাকেও লড়াই করতে শেখাবো। তাও আমি পারলাম না। ওখানে ওই পরিবেশে থাকতে থাকতে আমার মেয়েটাও কন্যকের মতোই একজন। এইভাবে লাইফ ব্যাটেলে হেরে যাওয়া একটা মানুষ বাড়িতে বসে গলায় দুপাত্র ঢেলে নিজের ফ্রাস্ট্রেশন উগড়বে না তো আর কি করবে বলতে পারো মা? অদম্যা সেন, তুমি গেছো। এই সমাজ, এই সংসার তোমাকে দমিয়ে দিয়েছে, পায়ের তলায় পিষে মেরেছে তোমার জেদ, তোমার আত্মসম্মান আর ফেমিনিস্ট চিন্তা ভাবনাকে। আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম। আমি হেরে যাবি? পারবি? তুই কি ভাবিস তুই হারলে সেই হার শুধু তোর হবে, আমার হবে না? তোর মরা বাপটার কথা ভাববি না? সারাটা জীবন যে মানুষটা চাইলো আর 5টা মেয়ের মতো নয়, অন্য কারোর জন্য নয়, নিজের জন্য মাথা উঁচু করে তুই বাঁচ, সেই মানুষটা হেরে যাবে না তো? তুই জানিস কত কথা শুনতে হয়েছে আমাদের? কেন না আমরা মেয়েকে পুলিশ অফিসার করতে চেয়েছি। কি করে বুঝবি তুই আজ কত যন্ত্রণা, লাঞ্ছনা, গঞ্জনা শুনেছে একটা সময় ওই লোকটা, শুধু নিজের মেয়েটাকে
মানুষের মতো মানুষ করবে বলে। আর আজ তুই বলছিস তুই হেরে যাবি? না না, পারিস না তুই হেরে যেতে। জীবনের যুদ্ধে হার জিতের হিসাব এত সহজে হয় না আদু। প্রতিটা দিন এক একটা লড়াই, প্রত্যেকটা দিন। আজ পর্যন্ত বাবা মা হয়ে আমরা তোকে শুধু দিয়েছি, আজ চাইছি। ওঠ, উঠে দাঁড়া। আজ হেরেছিস তো কাল জিতবি। জিততে তোকে হবেই, যেমন করে হোক। এসব ছাড়, ছাড় বলছি, ছাড় এগুলো। সোজা হয়ে দাঁড়া, আমার চোখের দিকে তাকা, তাকা আমার চোখের দিকে তাকা। তাকিয়ে আমায় কথা দে, আমাকে কথা দে আদু যে লড়াইয়ের ময়দান তুই ছাড়বি না। খেলা শেষ হওয়ার আগে কেউ তোকে হারাতে পারবে না আদু। না এই সমাজ, না তোর স্বামী, না তোর মেয়ে, কেউ না। আমি বেঁচে থাকতে তুই হারবি না আদু, তুই হারতে পারিস না। মায়ের আগের রাতের বলা কথাগুলো কি যে জাদু করলো জানি না, কিন্তু আমি যেন আবারও আমার মধ্যে সেই পুরনো অদম্যাকেই ফিরে পেলাম। আর সেই মতোই আমি পরের দিন সকালে সোজা গিয়ে উঠলাম কর্ণকের বাড়িতে। তারপর সেখানে কর্ণকের অনুপস্থিতিতেই আমি রিঙ্কাইকে নিয়ে আবারও চলে আসি, আর কর্ণকের জন্য শুধু একটা মেসেজ ছেড়ে দিয়ে আসি। কর্ণক, জানি তোমার অনেক ক্ষমতা, কিন্তু আমি মা, আর মা হয়ে ভবিষ্যতের কথা ভেবে আমি তোমার কাছে হারতে পারবো না। তাই আমি মেয়েকে এখান থেকে নিয়ে যাচ্ছি। তোমার যদি মেয়ের দায়িত্ব নিতেই হয় তাহলে তা ডিসাইড করবে কোর্টের ময়দান। আমি লড়াই করতে প্রস্তুত। এরপর আমি রিঙ্কাইকে নিয়ে আবারও আমার মায়ের বাড়ি যখন ফিরছি, ঠিক সেই সময়ই আমার কাছে ফোন আসে এক মহিলার। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে। মহিলার গলাটা আমার খুব চেনা লাগলেও সে যে আসলে কে আমি কিছুতেই বুঝতে পারলাম না। তখন আমি তাকে জিজ্ঞাসা করায় সে আমার সেই প্রশ্নের উত্তর তো দিলই না, বরং বলে উঠল, স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিদ্যুৎ। আপনার মায়ের বাড়ির পিছনে একটি অনাথ আশ্রম আছে জানেন, যার মালিক শীর্ষনাগ। এই বলেই সেই মহিলা ফোন কেটে দেয়। আমার মাথায় এই কথাটাই ঘুরতে থাকে সারাক্ষণ। কে এই মহিলা? তিনি হঠাৎ আমাকে শীর্ষবাবুর কথা বললেন কেন? অনাথ আশ্রমটি আমার বিয়ের পর খোলা হয়েছে শুনেছিলাম, কিন্তু গাড়িতে রিঙ্কাইকে বসিয়ে আমি এই কথা ভাবতে ভাবতে মায়ের বাড়ির দিকে যাচ্ছি। মুহূর্তে আমার কানে বাজে রিঙ্কাইও ওই ওই একই কথা বলছে, স্টোন পেপার সিজার। আমি ওর দিকে ঘুরে তাকাতেই ও বলে ওঠে, দিয়ান বাড়ির পেছনে যে ফ্রেন্ডসরা থাকে তারা আমাকে এই গেমটা খেলে শিখিয়েছে। ওখানে গিয়ে আমি এই গেমটা আবার খেলবো, কিন্তু আমি কিছুতেই আর তোমাকে ছেড়ে পাপার কাছে যাব না, প্রমিস। এই বলেই রিঙ্কাই আমায় জড়িয়ে ধরে। আমি ওকে পাল্টা আদর করি ঠিকই, কিন্তু কিন্তু আমার মাথায় তখন চলছে একের পর এক ইকুয়েশন। মুহূর্তে আমার মনে পড়ে যায় সেদিন শীর্ষবাবুর স্কুলে ঢোকার সময়ও বাচ্চাদের তো এই খেলাটাই আমি খেলতে শুনেছিলাম। তার মানে সেই মহিলা শীর্ষবাবুকে। মনে পড়েছে এই গলাটা কার? এই গলাটা তো ওই আয়ুষের মায়ের। চমকে উঠি আমি। এই কথা মনে হতেই আমি বুঝতে পারি ওনার কথার ইঙ্গিত।
ওনার কথা অনুযায়ী এই সমস্ত কিছুর পেছনে দায়ী শীর্ষনাগ। ওই খুনি। কিন্তু কিন্তু কেন? এই ভাবনাগুলোই যখন আমার মাথার চারিদিকে কিলবিল করছে, ঠিক সেই সময়ই আমি লক্ষ্য করলাম সিগন্যালে আমার গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় দুজন লোক বাইকে করে আমার গাড়ির পাশে এসে দাঁড়ালো। তারপর তাদের মধ্যে থেকে একজন এসে সোজা বন্দুক তাক করলো আমার দিকে। আমি চমকে যাই। আর ঠিক সেই মুহূর্তেই আমার গাড়ির অন্য পাশে আরো একটি গাড়ি এসে আমার গাড়ির যেদিকে রিঙ্কাই বসেছিল সেদিকের দরজার লক ভেঙে রিঙ্কাইকে গাড়ির ভেতর থেকে ছো মেরে নিয়ে চলে যায়। আমি চিৎকার করে উঠি, রিঙ্কাই! মুহূর্তে আমার দিকে বন্দুক তাক করে থাকা লোক দুটোর মধ্যে যার হাতে বন্দুক ধরা ছিল সে পর দুটো ফায়ার করলো। আর তাতেই আমার গাড়ির দুটো টায়ারই পাংচার হয়ে গেল। তারপরে মুহূর্তে রিঙ্কাইকে নিয়ে ওই দুটো বাইকই ঝড়ের গতিতে হারিয়ে যায় জনবহুল রাস্তার ভিড়ে। আমি চিৎকার করে উঠি কেবল, রিঙ্কাই! রিঙ্কাই! রিঙ্কাই!